আমরা জানি দাদা যে গত 15 দিন যাবত ইরানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। এটা শুরুটা হয়েছিল আপনার তাদের দেশের তেলের দাম, তাদের নিজেদের তেলের দাম, কিন্তু আসলে তো তারা পারছে না হুম। নিষেধাজ্ঞার কারণে, বিভিন্ন কারণে তাদের অর্থনৈতিক এমনি খুবই খারাপ অবস্থা। সেই অবস্থায় তেলের দাম বাড়াতে, আর তেলের দাম বাড়লে যা হয় স্বাভাবিকভাবে সবকিছুর সব এফেক্ট পড়ে, আপনার ডলারের খাদ্যদ্রব্য সাথে থেকে একটা শুরু করে হয়, সামঞ্জস্য তৈরি তাদের হয়েছে। মুদ্রারও মুদ্রাস্ফীতি যেটা বলে সেটা হয়েছে, অনেক হুম। কিছু মিলে কেওয়াজ হচ্ছে একটা। মানে এখন পর্যন্ত মানে যে ইরানের মানবাধিকার সংস্থা দেশের বাইরে ওদের এখানে তো যেগুলো নিষিদ্ধ, আমরা সেটা ভালো করে জানি, তারা বলছে প্রায় 600 জনের মতো তারা মারা গেছে, প্লাস হচ্ছে 10,000 মধ্যে গ্রেপ্তার আহত সবকিছু মিলে। এদিকে আবার ট্রাম্প বলছে, মানে অনেক কিছুই হচ্ছে। মানে আমরা যখন দেখি যে একটা দেশের রেজিম চেঞ্জের একটা থাকে বা একটা বিপ্লব যখন হয়, এটাকে কি আপনি বিপ্লব বলবেন? আসলে বিপ্লব বলতে গেলে আসলে অনেকগুলো ব্যাখ্যা যাবে, কিন্তু আসলে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা তো ইরানি বিপ্লবগুলো সম্পর্কে আমাদের যে ধারণা, না না না, সেটা তো 19 আসলে আমরা জানি এই এই সরকার বা এখন যে যে ইয়েটা চলছে, টেনিয়রটা চলছে, এটা কিন্তু একটা বিপ্লবেরই ফসল ছিল। এটা অন্য এক ধরনের বিপ্লব। এখন বিপ্লবের তো অনেক ধরনের বিপ্লব আছে। হুম। এখন সেই বিপ্লবের ধরনের এখন হয়তো বা আন্দোলনটা শেষ হলে বা যদি সাকসেসফুলি শেষ হয়, তখন আপনি হয়তো একটা ব্যাখ্যা আসবে, একটা নামকরণ আসবে, যে এটা বিপ্লব, কোন বিপ্লব, কি ধরনের বিপ্লব, হুম। কি ধরনের। কিন্তু এখানে আসলে যেই বিষয়টাকে এই মুহূর্তে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আসলে বিশৃঙ্খল মানে কি? চরম ধরনের বিশৃঙ্খল। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি গতকালকের মধ্যে দেখেছি, দিনের বেলা রাস্তায় কিন্তু কারা? দিনের বেলা রাস্তায় এক অংশে দেখা যাচ্ছে সরকারের পক্ষে যারা, হুম। তারা এ করছে। রাতের বেলা দেখা যাচ্ছে পুরোটাই এটা দাঙ্গা, হ্যাঁ। হামলা এর মধ্যে চলে যাচ্ছে। এবং আপনি কয়েকটা। যে বললেন ৬ শতাধিক, এটা হ্যাঁ। আসলে আ মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে এটা সংখ্যাটা আরো আরো বেশি। তো এইজন্য এখন ঘটনাটা এমন এক জায়গায় এসে, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আমরা কিছুদিন আগেই দেখেছি যে যে আ আ মানে মধ্যপ্রাচ্য জুড়ে, আরবে দেশগুলো জুড়ে এক ধরনের একটা সরকার পরিবর্তনের যেই বসন্ত, আরব বসন্তের যে ইয়েছে, তখনও কিন্তু ইরান টিকে ছিল। হুম। ইরান কিন্তু তখনো পর্যন্ত একটা ইয়ের মধ্যে ছিল, শক্তি অবস্থা, এবং ইরান কয়েক মাস হতে ছিল। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপ, এই জন্য নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিন্তু ইরানের সরকার পরিবর্তিত হয়নি। এবং ইরান কিন্তু খুব রিসেন্টলি কয়েকটি ছোট ছোট যুদ্ধেও হুম। নিজেকে ইয়ে করেছে। মানে এটা খুব অবাক করার বিষয়, এই কারণে যে যে মানে আন্দোলনটা দেখা যাচ্ছে দেশের মাঝখান থেকেই, দেশের জনগণের মধ্য থেকে আসলে এক ধরনের এই ক্ষোভ বিক্ষোভটা, থেকে ক্ষোভটা বের উঠে হয়ে। আসছে। এটা সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। মানে আপনি হয়তো ইন্টারন্যাশনালি চাপ দিয়ে সরকার চেঞ্জ করতে পারছেন না। আন্তর্জাতিক চাপ দিয়ে, কিন্তু যখন দেশের জনগণের মাঝখান থেকে যখন আপনি এই বিষয়টা উঠে আসবে, তখন সমস্যা। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে এই যে জনগণের যে মেন্টালিটি চেঞ্জ বা জনগণের যে ডিমান্ড, এই ক্ষেত্রে আসলে বাহিরের কোনো চাপ আছে এটাই কিনা, আসলে, হ্যাঁ, হ্যাঁ। বাইরের কোনো চাপ আছে, সেটা প্রশ্ন আসতে ইন্ধন পারে। ইন্ধন বলেন। কিন্তু যখন ঝামেলা হচ্ছে, মানে আপনি যখন দেশের লোক বা মানুষ, জনগণ চাইবে, তখন আপনি এটা দেশের বাইরের চাপ থাকলো কি থাকলো না, তখন তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে আমার দেশের জনগণ এই পরিবর্তনটা চাইছে। এখন বিপ্লবটা এই জন্যই বলছি না যে আসলে বিপ্লবটা আসলে শেষ পর্যন্ত হয়তো পুরো জিনিসটা শেষ হতে হবে। কোনো বিপ্লবটা আসলে অনেক বড় বিষয়। বিপ্লবের বিষয়টা হচ্ছে আপনার একটা বিশাল, আমরা যতটা পৃথিবীতে যতগুলো দেখেছি, রুশ বিপ্লব থেকে আপনার যতগুলো বড় বড় বিপ্লব আছে, ইরানি ইসলামিক ইসলামের, হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিন্তু রেভলিউশন। বিশাল ধারাবাহিক একটা প্রক্রিয়া শেষে, ধারাবাহিক প্রক্রিয়া এক পর্যায়ে গিয়ে যখন সাকসেসফুল হয়, তখন বিপ্লব। এই ধরনের আপনি বিপ্লব বলতে চান, অনেক ঘটনা আছে, আচ্ছা, সবগুলোকে বিপ্লব তো আর বলা যায় না। বলা যায় না। এই জন্য একটু আমি অপেক্ষা আপনার করতে কাছে হবে। আবার আসবো এখানে ইয়ের পর, সেখানে আমি জানতে চাইবো যে আসলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র পাশ্চাত্য বা তাদের কি আর এ, এই যে এই অভিজ্ঞতাটা তো ইরানের আছে, আপনি যেহেতু হ্যাঁ। বললেন এটা একটু বলেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক। আমি প্রবীর চৌধুরী। আমাদের ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই অনুরোধটা রইল। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন সেটা আমাদের একটু কমেন্টে জানিয়ে দিন। আর যেটা অনুরোধ রইল প্রবাসী ভাই বোনদের কাছে, যারা প্রবাসে থাকেন আমাদের চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। তাতে যে কথা বলছিলাম, কারণ ইরানের তো অভিজ্ঞতা রয়েছে এ ধরনের বিক্ষোভ সফল হওয়ার, আবার বিক্ষোভ করতে না দেওয়ারও। হ্যাঁ। তারা তারা ভালোভাবে জানে যে তাদের মধ্যপ্রাচ্যে কিছু দেশ আছে যারা সবসময় তাদের বিরুদ্ধে লেগে থাকে। হুম। এবং আপনি যে খণ্ডকালীন যুদ্ধ বললেন, 12 দিনের যুদ্ধ, এখানেও আমরা অনেক কিছু দেখেছি। এখান থেকে আবার রাশিয়া, চীনের ইনভলভমেন্ট দেখেছি কিছু। সবকিছু মিলে আপনার, আবার এটাও ঠিক যে যখন কোনো দেশে রেজিম চেঞ্জ হয় তখন কিন্তু বাইরের বন্ধুরা দূরে থাকে, কারণ হ্যাঁ। জনগণের বিপক্ষে কেউ থাকে না। হ্যাঁ,
আমরা এই যে আপনি যে কথা বাইরে বলতে আপনি ভেনেজুয়েলার ক্ষেত্রে সেটা দেখেছি। ভেনেজুয়েলার কিন্তু বড় বড় মিত্র দেশ ছিল, বড় হ্যাঁ বড় দেশ ছিল, কিন্তু সেক্ষেত্রে গিয়ে ভেনেজুয়েলা যেটা হয়েছে সেটা হচ্ছে ভেনেজুয়েলার ওই জায়গাটার মধ্যে কারো বাহির যে বহির্বিশ্বের যে সাহায্য সেটা তো পায়নি, উল্টা তাদের প্রেসিডেন্টটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বন্ধু আটক করা হয়েছে, আটক গ্রেফতার করে। করা হয়েছে, শাস্তি বিচারের মুখোমুখি দেওয়া হচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি জানি না, ট্রাম্প কিন্তু মানে ওই যে ওনার একটা মানে ভাষণগত যেই মানে বিপ্লব সেই বিষয়ে উনি বলছেন মেক ইরান গ্রেট এগেইন। এটা আসলে যখন বলা হয় তখন স্বাভাবিকভাবে বুঝে নেওয়া যায় যে আসলে ইরানের বিরুদ্ধে কত বড় একটি আন্তর্জাতিক শক্তি আবার সক্রিয়, আবার তাকে মানে ওই যে পুরনো ইরানের মানে আপনার ধীরে ফিরিয়ে নিয়ে যাওয়া, পুরনো ধারায় ফিরিয়ে নিয়ে মানে যাওয়া, সে বাদশার যুগে পেহেলভি, হ্যাঁ। এখন রেজা শাহ পেহেলভি। বিষয়টা হচ্ছে আসলে ইরানের তো আসলে অভিযোগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। ইরানের মানবাধিকার লঙ্ঘনের বড় বড় অভিযোগ আছে। ইরান অপোজিশনকে কথা বলতে না দেওয়ার যে ওদের যে নারীদের প্রতি, হ্যাঁ 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 নারীদের পোশাক ইয়ে করার সবকিছু মিলে। পোশাকের বিষয়, তারপর অপোজিশন পার্টিগুলোকে আসলে খুব একটা যে অ্যাক্টিভিটিস করতে দিয়েছে তাদের মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক মারাত্মক অভিযোগ আছে। এখন বিষয়টা হচ্ছে হয়তো কোনোদিন যদি রেজিম চেঞ্জ হয় তখন হয়তো এই বিষয়গুলো সামনে চলে আসবে, কি হয়েছিল ইরানের ভিতরে। হ্যাঁ একটা দেশে যখন ক্ষমতাবান থাকে তখন কিন্তু এগুলো আসে না, অনেক কিছু সামনে আসে না, দৃশ্যপটে আসে না। যেটা আমি আসছিলাম দাদা সেটা আপনি আপনার আলোচনায় মোটামুটি সব দিকই তুলে ধরেছেন। তারপরও এখান থেকে দেশের বাইরে থেকে তো এটা লিড দিচ্ছে তার ছেলে, মানে আগেকার যে বাদশাকে আপনার পতন ঘটিয়ে বিপ্লব ঘটিয়ে যে একটা ফরম্যাটও সম্ভবত দিয়েছে যে কোন ফরম্যাটে করতে হবে, এবং বলেছে আর একটা দিন চালান, আপনারা 2টা দিন চালান, আমি রেডি হচ্ছি, আমি আসছি। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো সবসময় মানে যেসব দেশে বিপ্লব হয় তাদের জনগণের মনের কথা কিভাবে জানে বুঝতে পারে তারা, এটা হাস্যকর। আচ্ছা এখানে আরো অনেক কিছু হবে। এখন আমরা একটু ট্রাম্প থেকেই থাকি এবং একটু লাতিন আমেরিকা যাই। লাতিন আমেরিকায় হচ্ছে ট্রাম্প রুবিওকে একদম কিউবার প্রেসিডেন্ট বলে, এখন এটা কি হাস্যকর নাকি এটা, কারণ আমরা জানি যে রুবিওর একটা ইতিহাস আছে কিউবাকে নিয়ে, তার কিন্তু সে কিউবান বংশোদ্ভূত এবং সে 2টা কারণে খুবই বিখ্যাত লোক। এক হচ্ছে সে কিউবানদের যে নীতি তার কঠোরপন্থী, প্লাস হচ্ছে রেজিম চেঞ্জের আবার পক্ষের পন্থী। এটা একটু বল। এখন বিষয় হচ্ছে মানে ট্রাম্পের, আমি এটা দেখার পর আসলে একটা জিনিস আমার কাছে বারবার যেটা মনে হয়েছে, এই যে ট্রাম্পের এই বক্তব্যটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা একদম পরিষ্কার ভাষায় যে আপনি আন্তর্জাতিক কূটনীতি যত ধরনের নর্মস আছে, যত ধরনের শিষ্টাচার আছে, কোনোটাই কিন্তু এখানে নেই। আপনি কি বলতে পারবেন যে আমি অমুক দেশের প্রেসিডেন্ট, আপনি যত ক্ষমতা পান চেঞ্জ করে তোমাকে আরেকজনকে ওই যে ট্রাম্প ডক্ট্রিন চলছে, হ্যাঁ ডক্ট্রিন এইটাই সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়, যে মানে শিষ্টাচারটা হয়তো আপনি দুষ্টুমি করছেন, আপনি তো মানে একটা মানে একটা টকের মধ্যে মানে ঘরোয়া বৈঠকের মতো করে কথা বলছেন। আন্তর্জাতিক কূটনীতি তো আসলে মানে ঘরোয়া বৈঠকের কোনো জায়গায় গিয়ে বলার কোনো সুযোগ নেই। এখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা পাচ্ছে এই যে দুষ্টুমি করছে। আমি দুষ্টুমি বলবো এই কারণ ট্রাম্পের প্রতিটা কথাকে আমার কাছে মানে ভাবভঙ্গি বা প্রতিটা জিনিস মনে হচ্ছে এটা আসলে কোনো ম্যাটার্স করে না, এটা এই বিষয়টা কিন্তু ম্যাটার করে। এই যে যখন আপনি দেখেন ভেনেজুয়েলায় কথা বলতে বলতে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। দেখুন 2026 শুরু হওয়ার কথা ছিল কিন্তু এক ধরনের যুদ্ধ বন্ধ করার একটা দিয়ে দেয়া, ইউক্রেন রাশিয়া। সেখানে উনি কথা বলতে না বলতে প্রথম মানে 2-3-4 দিনের মধ্যে উনি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই ঘটনাটা যে আসলে কোনো থাকবে না। আমি এখন প্রত্যেকটা কথাকে আর সেই টোনে দেখছি না, এখন সিরিয়াসলি দেখছি যে হয়তো উনি হয়তো কিউবার গভর্নমেন্ট চেঞ্জ করে দেবেন, কিউবাকে অলরেডি উনি কিউবাকে বলেছেন দ্রুত একটা ডিলে আসো তুমি। এবং আপনার যখন ভেনেজুয়েলা আর ইরান একসাথে শুরু হয়েছে, ইরান একটা গোপন ছিল আর এটা প্রকাশ্যে, যেটা যেভাবে সম্ভব। আপনি ভেনেজুয়েলার মধ্যে হয়তো আপনি বাস রাইজিং করতে পারবেন না, হ্যাঁ, কিন্তু ইরানের মধ্যে এই সুযোগটা রয়েছে বাস রাইজিং করার। হ্যাঁ, কিন্তু অনেকগুলো বিষয় আছে, কারণ ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকটা একা এই মধ্যপ্রাচ্যের মধ্যে। হ্যাঁ, এই বর্তমান প্রেক্ষাপটে ভেনেজুয়েলার চারপাশে কিন্তু বিভিন্ন ওই দেশগুলো রয়েছে। হ্যাঁ, ভেনেজুয়েলার চারপাশে কিন্তু ওই মানে আপনার চারপাশে কিছু ওই বন্ধু কলোনি যেগুলো আছে, এই জন্য সম্ভব তাকে যেভাবে সম্ভব হয়েছে। এই কথাগুলো সবচেয়ে বড় যে ঝামেলা হচ্ছে, তা আমরা কিন্তু আগে যে কথাগুলো খুব সহজ স্বাভাবিক ভাবে নিতাম, এই কথাগুলো হয়তো মানে বলতাম যে ট্রাম্প হয়তো কোন ধরনের ইয়েতে বলছে, কিন্তু এখন যে সমস্যা হচ্ছে বিশেষ করে ভেনেজুয়েলার ঘটনা, ইরানের ঘটনার পর থেকে এখন আর সহজ স্বাভাবিক ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন যেহেতু উনি কিউবাকে একটা বড় করে একটা গতকাল বা একটা বলে দিয়েছে যে তোমরা একটা ডিলে আসো, এবং ডিলে না আসলে তোমরা এই সমস্যায় পড়বে, এই মানে এক ধরনের বলা যায় যে চাপ দিয়ে রাজি করানো। আর কিউবার একটা বড় সমস্যা হচ্ছে, আপনাদের কিউবার সবচাইতে বড় সমস্যা অর্থনৈতিক সংকটটা কিন্তু দীর্ঘদিনের, সেই ফিদেল ক্যাস্ট্রো থেকে শুরু করে ধারায় ফিদেল ক্যাস্ট্রো চলে যাওয়ার পরে কিন্তু এটা আরো মারাত্মক ভাবে রূপ নিয়েছে। এই কারণে এখন আমেরিকা ওই জায়গাটার মধ্যে আসলে নিজেকে একদম সুযোগ পেয়েছে এখন এই ধরনের কথা, কিন্তু এটা কিন্তু কোনোভাবে শিষ্টাচারে আসে না। তবে আমার কাছে ট্রাম্পের যেটা ভালো লাগে,
আমি ভালো লাগলে এটা ভুল হবে, যেটা আমি স্বীকার করছি সেটা হচ্ছে আগের গভর্নমেন্টগুলো যে লুকিয়ে রাখতো জিনিসপত্রগুলো, বা অনেকে লুকিয়ে রাখে, একটা ফিল্টার লাগায় চেহারা। ট্রাম্পের মুখে কোনো ফিল্টার নাই, আমি শক্তিশালী, শিষ্টাচার মানে না, আমি 100% আপনার সাথে একমত। কিন্তু সে কিন্তু বলেছে কিছুদিন আগে যে যা আমি খুশি তাই বলে দেয়। একদম আমি শক্তিশালী, আমরা সুপার পাওয়ার, আমরা যা ইচ্ছে তাই করবো, যা ইচ্ছে আমাদের তাই সাথে করবো। ডিল করো। হুম। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে একটু জানাবেন। বিশ্ব এখন যেটাকে বলে না, উনুনে মানে চুলার উপরে ফুটন্ত পানির মতো টকবক করে ফুটছে প্রতিটা জায়গায়। ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে সব জায়গার পরিস্থিতি খুব একটা ভালো না। তা আমরা চেষ্টা করতেছি যতটুকু পারবো এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বাকিটা আপনাদের হাতে। আপনারা এই চ্যানেল বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আর যেটা বলি যে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সেটা একটু আমাদের একটু জানিয়ে দিন। আমাদের এখানে আপনারা যদি কোনো বিষয় জানতে চান তাহলে ওটা লিখে পাঠান, কমেন্টে লিখেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।